ছিলাম সেখান থেকে শুরু করি। তোমাদের কতগুলো ছবি আমি দেখিয়েছিলাম পরমাণুর, সেই ছবিগুলো দেখানোর অর্থ এরকম কয়েকটা ছবি দেখিয়েছিলাম। তো কালকে তো আমরা একটা জিনিস কালকে তো ক্লিয়ার হয়েছে, তোমাদের যে গ্রুপের মৌলগুলোর আকার ছোট বড় হয় এটা খুব সহজেই অনুমান মানে দেখা যায়, বোঝা যায়। এটা কালকে বোঝোনি তোমরা? জি স্যার, যে একটা, বুঝছি। হ্যাঁ, গ্রুপের যে এখানে আমি ছবিটাও তোমাকে তাই তাই দেখিয়েছি, তিনটা মূল একই গ্রুপের দেওয়া, অথচ একটার থেকে আরেকটার আকারের পার্থক্য অনেক। কিন্তু সমস্যাটা হলো একটা পর্যায়ে সেখানে পর্যায়ের ক্ষেত্রে কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস হল তোমাদের দেখিয়েছি, এই জন্য যে ইলেকট্রন বিন্যাস দিয়েই যেহেতু আমরা পর্যায় সারিতে মৌলগুলোর অবস্থা নির্ণয় করি, গ্রুপ নির্ণয় করি, সেই জন্য ইলেকট্রন বিন্যাস এখানে যদি তোমরা বিবেচনা করো দেখো, তাহলে জিনিসটা একটু বুঝতে সুবিধা হবে। তো সেই ইলেকট্রন বিন্যাসের উপরে ভিত্তি করে কতগুলো মৌলের ছবি এখানে তোমার ইলেকট্রন দিয়ে তোমাদের দেখানো হয়েছে। দেখো এখানে নাইট্রোজেনের এখানে শক্তি স্তর কতগুলো আছে, শক্তি স্তর, প্রধান শক্তি স্তর কিন্তু আসলে দুইটা। সেই প্রধান শক্তি স্তরগুলোকে আমরা দেখিয়েছি, দেখো যে এক, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে প্রথমে একটা প্রধান কোয়ান্টাম সংখ্যা, দুই হচ্ছে অ্যানাদার প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো প্রত্যেকটা প্রধান কোয়ান্টাম সংখ্যা আমাদের শক্তি স্তর লিখতে গেলে লাগে। যেমন এখানে একটা জিনিস তোমরা শিখে রাখো, প্রথম দিনই বলেছিলাম, দেখো এখানে আমরা তিনটা শক্তি স্তর লিখেছি, একটা লিখেছে 1s, একটা লিখেছে 2s, একটা লিখেছে 2p। এই যে প্রত্যেকটা শক্তি স্তর লিখতে গেলে কিন্তু আমাদের দুইটা কোয়ান্টাম সংখ্যা লাগে। তার মধ্যে একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আরটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই কথাগুলো কিন্তু সবসময় জন্য মনে রাখবে যে একটা শক্তি স্তর লিখতে গেলে আমাকে অবশ্যই দুইটা কোয়ান্টাম সংখ্যা ইউজ করতে হবে, একটা হলো প্রধান, একটা হচ্ছে সহকারী। তো প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু আমরা সবসময় জানি সেগুলোকে আসলে স্বাভাবিক সংখ্যা, যেমন স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা, যেমন 1 2 3 4 5 6 ইত্যাদি এরকম দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। আর সহকারী বা কোয়ান্টাম সংখ্যা এগুলোকে আমরা প্রকাশ করি সাধারণত সিম্বল দিয়ে। সেই সিম্বলটা, তার মেইন সিম্বল হচ্ছে এল, আর এল এর বিভিন্ন মানের জন্য, বিভিন্ন সংখ্যাগত মানের জন্য সেই যে উপস্তরগুলো যে পাওয়া যায় সেই উপস্তরগুলোকে আমরা সাধারণত ওই সিম্বল দিয়ে প্রকাশ করি। মানে তোমার প্রতীক এইরকম কিছু মনে করতে পারো, তার মধ্যে সেই প্রতীকগুলো হচ্ছে কি, সিম্বলগুলো হচ্ছে কি এস পি ডি এরকম। তো যাই হোক, এখানে দেখো আমরা দুইটা প্রধান শক্তি স্তর কিন্তু আমরা লিখেছি, একটা প্রধান শক্তি স্তর প্রকাশ করেছে 2 দিয়ে, আর একটা প্রধান প্রকাশ করা হয়েছে 1 দিয়ে। তো গতকালকে আমরা বলছিলাম যে এই প্রধান শক্তি স্তর যে আমরা 2 দিয়ে প্রকাশ করি, 3 দিয়ে প্রকাশ করি, তো এগুলো সেই প্রথম শক্তি স্তরে আরো উপশক্তি স্তর আছে কিনা, দ্বিতীয় শক্তি স্তরে আরো উপশক্তি স্তর আছে কিনা, তৃতীয়তে আরো উপশক্তি স্তর আছে কিনা, এগুলো বোঝার কিন্তু খুব সুন্দর একটা উপায় আছে। যেমন মানে অর্থাৎ ওই সংখ্যার সাথে তার উপশক্তি স্তরে একটা মিল আছে। এই কথাটা একটু ভালো করে খেয়াল করো। যেমন প্রথম শক্তি স্তর, যেটা আমরা 1s দিয়ে দেখিয়েছি, তো এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, যাকে আমরা 1 দিয়ে দেখিয়েছি। এই শক্তি স্তর আর কোনো উপশক্তি স্তর নেই, কারণ এককে আর আমরা ডিভাইড ওইভাবে করতে পারি না। দ্বিতীয় শক্তি স্তর, যেটা আমরা 2 দিয়ে প্রকাশ করেছি, সেখানে দুইটা উপশক্তি স্তর আছে, দেখো একটা হচ্ছে এস, একটা হচ্ছে পি। তৃতীয় শক্তি স্তর, সেখানে তিনটা উপশক্তি স্তর আছে, একটা এস পি ডি এরকম। তো এইভাবে বিভিন্ন শক্তি স্তর কতগুলো উপশক্তি স্তর থাকে সেগুলো আমরা এই ইলেকট্রন বিন্যাস থেকে এইভাবে আমরা অনুমান করতে পারি। তো এখানে আমরা যেটা বোঝানোর চেষ্টা করছি, যেহেতু আমরা পর্যায়ের কথা বলছি, যে একই পর্যায়ে বিভিন্ন মৌলগুলো অবস্থান করে, কিন্তু তাদের আকারের পার্থক্যটা হচ্ছে একেবারেই কম, যেটা আমাদের শুধু যুক্তি দিয়ে বুঝাতে হয়, যুক্তি দিয়ে আমাদের বুঝে নিতে হয়। গ্রুপে যেরকম কম বেশি ওই রকম কম বেশি হয় না। তো সেই যুক্তি দিয়ে যে কেন একটা গ্রুপের সবগুলো মৌলের মানে শক্তি স্তরের সংখ্যা একই রকম, অথচ একজনকে বলছি ছোট হবে, একজনকে বলছি বড় হবে। তো সেটাই এখানে তোমাদের দেখানোর চেষ্টা করা হচ্ছে, যে নাইট্রোজেন তার পারমাণবিক সংখ্যা 7, সেটা ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখলাম যে হ্যাঁ আসলে এখানে দুইটা শক্তি স্তর, একটা হলো 1 নম্বর শক্তি স্তর, একটা হচ্ছে 2 নম্বর শক্তি স্তর। 1 নম্বরটা হচ্ছে ভিতরে, 2 নম্বরটা হচ্ছে বাইরে। তো এই 2 নম্বর শক্তি স্তরে দেখো ইলেকট্রন আছে কয়টা, ইলেকট্রন আছে কিন্তু 5টা, এসে 2টা আছে, পিতে আছে 3টা। আচ্ছা, সেই দেখো এই তোমার এই যে 5টা, এই 5টা কিন্তু আমরা একসঙ্গে দিয়ে দিছি। এখানে কোনটা এস কোনটা পি সেটা কিন্তু এখানে এইভাবে কিন্তু নির্ধারণ করা যাবে না, এভাবে নির্ধারণ করা যায় না, কারণ এগুলো হচ্ছে 2 ডাইমেনশনাল তোমার ইয়া পিকচার। এগুলো কিন্তু 3 ডাইমেনশনাল পিকচার না। 3 ডাইমেনশনাল পিকচার হলে সেই ক্ষেত্রে আমরা এস অরবিটালটা আমরা দেখাতে পারতাম, পিটাকে আমরা দেখাতে পারতাম। তো সেটা যেহেতু এটা 3 ডাইমেনশনাল ছবি না, এই জন্য আমরা এস এবং পি কে আমরা আলাদাভাবে এই দ্বিতীয় শক্তি স্তরে যে দুটো উপশক্তি স্তর আছে, একটা হচ্ছে এস একটা পি, এই পি আর এস কে আমরা আলাদাভাবে দেখাতে পারবো না। তবে যে 5টা যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলিকে আমরা এই যে বহিস্থ শক্তি স্তরে দ্বিতীয় শক্তি স্তর আমরা দেখে দিই। দেখো 2 নাম্বার দিয়ে আমি ইন্ডিকেট করে দিয়েছি। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 5টা ইলেকট্রন। এরপরে দেখো, এরপরে হচ্ছে অক্সিজেন, তার
পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, অর্থাৎ ইলেকট্রন আছে 8। সেখানেও কিন্তু এই অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু বাইরে কিন্তু একটাই শক্তি স্তর আছে, একটাই শক্তি স্তর, সেটাও কিন্তু দ্বিতীয় শক্তি স্তর। আর আমরা তো বলছি যে দ্বিতীয় শক্তি স্তর উপস্তর দুইটাই থাকবে, একটা এস একটা পি। এখানেও সেই নাইট্রোজেনের মতো আগের মতোই, তাহলে এখানেও শক্তি স্তরের সংখ্যা অবস্থান একই রকম, শুধু ইলেকট্রন একটা বেড়ে গেল। তার মানে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে শক্তি স্তর দিয়ে যে একটা আকার নির্ধারণ করা, শক্তি স্তর দিয়ে যে আমরা আকার নির্ধারণ করি, যে নাইট্রোজেনের শক্তি স্তর হচ্ছে 2টা, আর একটা হলো এস, একটা হলো 1, একটা শক্তি স্তরকে 1 দিয়ে প্রকাশ করি, একটা শক্তি স্তরকে 2 দিয়ে প্রকাশ করছি। অক্সিজেনের ক্ষেত্রে ঠিক সেইটাই, যে একটা এখানে 2টা, একটা আমরা 1 দিয়ে প্রকাশ করছি, একটা হচ্ছে 2 দিয়ে প্রকাশ করছি। ওখানে পার্থক্য ছিল, ওখানে ছিল ইলেকট্রন ছিল 5টা পরিস্থিত শক্তি স্তরে, এখানে ছিল ইলেকট্রন ছিল 6টা, 4টা আর এলো 6টা। তার মানে অক্সিজেন এবং নাইট্রোজেনের মধ্যে আকার তাহলে আমরা পার্থক্য কিভাবে করব? না, পার্থক্য আপাতত দৃষ্টিতে শক্তি স্তরের অবস্থান, শক্তি স্তরের সংখ্যাতে আমরা বলতে পারছি না। এখন এখানে তোমাকে যে জিনিসটা, এখন তোমাকে আরেকটা তুমি দেখো যে ফ্লোরিন কিন্তু সেম, শক্তি স্তরের সংখ্যা সেম, অবস্থানও সেম, বাট ইলেকট্রন শুধু একটা বেশি। এখানে বহিস্থ শক্তি স্তর ইলেকট্রন এখানে আছে 5টা, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে 4টা, 6টা, আর নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে 5টা, আর ফ্লোরিনের ক্ষেত্রে হলো কয়টা? ফ্লোরিনের ক্ষেত্রে হচ্ছে 7টা। তাহলে শক্তি স্তরের কোনো পরিবর্তন আমরা পাচ্ছি না, অর্থাৎ নিউক্লিয়াস থেকে শক্তি স্তরের দূরত্বেরও কোনো পার্থক্য পাচ্ছি না, কিন্তু শুধুমাত্র ইলেকট্রনের পার্থক্য পাচ্ছি। তো এই যে ইলেকট্রন, আমরা তো কালকে বলেছিলাম যে ইলেকট্রন, নিউক্লিয়াস এরা পরস্পরকে আকর্ষণ করে। যেহেতু তোমরা জানো যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, আর নিউক্লিয়াসের চার্জটা পজিটিভ হয়। কেন পজিটিভ হয়? সেখানে প্রোটন থাকে, প্রোটন পজিটিভ চার্জ হওয়ার কারণে প্রোটনের চার্জটাই হচ্ছে নিউক্লিয়াসের চার্জ। তো নিউক্লিয়াস পজিটিভ, বাট ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। তার মানে এই পজিটিভ এবং নেগেটিভের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। আর এই আকর্ষণ বলটা কিন্তু কালকে আমি বলেছিলাম, একটা উদাহরণ দিয়েছিলাম যে চৌম্বক এবং লোহার খণ্ড। তো এরকম তারা আকর্ষণ বলটা কি কার উপর নির্ভর? আকর্ষণ বলটা নির্ভর করে হচ্ছে কি, আমরা তোমার বস্তুর আকারের কথাও বলতে পারি, সরি, মানে নিউক্লিয়াস এবং আমরা ওই আকারের কথা নাই বলে আমরা শুধু এখানে আকর্ষণের মানে তোমার পরিমাণটা নির্ভর করে কার উপর, সেটা এখানে আমরা বলবো যে দূরত্বের উপরে। কিন্তু দূরত্ব, এই যে দূরত্ব কিন্তু কারো ক্ষেত্রে কিন্তু আমরা কম বেশি দেখতে পাচ্ছি না। ফ্লোরিনের ক্ষেত্রে যেরকম নিউক্লিয়াস থেকে এই শক্তি স্তরগুলোর দূরত্ব যেরকম, যতখানি দূরেই আছে, নাইট্রোজেনের ক্ষেত্রে তত দূরত্বই আছে। এখানে তারপরে নিচে যদি আমরা তোমার এতে কার্বনকে লিখলাম, যদি লেখা হতো সেখানেও একই রকম হইতো। তাহলে এখানে আকার বড় ছোট হয়তো আমরা কোনো পাচ্ছি না, যুক্তি পাচ্ছি না। হ্যাঁ, যুক্তিটা আমরা এইভাবে দেবো যে আকর্ষণ, নিউক্লিয়াস ইলেকট্রনকে আকর্ষণ করে, আর এই আকর্ষণটা নির্ভর করে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বের উপরে। তো দূরত্ব সকলের জন্যই সমান, যেহেতু শক্তি স্তরগুলো একই রকম, দূরত্ব সকলের জন্যই সমান। এখানে আমরা একটা জিনিস হাইলাইট করবো, সেটা হচ্ছে আকর্ষণটা বেশি হাইলাইট করবো, যে দেখো নাইট্রোজেনের প্রোটন সংখ্যা কিন্তু 7, বাট অক্সিজেনের প্রোটন কিন্তু হচ্ছে 8, বাট ফ্লোরিনের প্রোটন কিন্তু হচ্ছে 9। মানে প্রোটন সংখ্যা বেড়ে যাওয়ার অর্থ কি? নিউক্লিয়াসের আকর্ষণ করার ক্ষমতাটা বেড়ে যাওয়া। তাহলে এদিকে আকর্ষণ করার ক্ষমতা আস্তে আস্তে যখন পারমাণবিক সংখ্যা কি বাম থেকে ডান দিকে গেলে আস্তে আস্তে বাড়ে। পারমাণবিক সংখ্যা ডান থেকে আস্তে আস্তে, বা বাম থেকে আস্তে আস্তে গেলে ডান দিকে গেলে তোমার পারমাণবিক সংখ্যাটা বাড়তেছে। আর পারমাণবিক সংখ্যা বাড়ার অর্থ হচ্ছে নিউক্লিয়াসের আকর্ষণ করার ক্ষমতাটা বেড়ে যায়। যেহেতু এখানে আমরা শক্তি স্তরের কোনো আমরা ডিফারেন্স আমরা দেখাতে পারছি না, সকলের ক্ষেত্রে শক্তি স্তর দুইটাই আছে, দুইটা প্রধান শক্তি স্তরই আছে, এবং দূরত্বটা সেম। কিন্তু ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি যে বাম থেকে যেমন আস্তে আস্তে ডান দিকে যাচ্ছে, লিথিয়াম হচ্ছে 3, বেরিলিয়াম হচ্ছে 4, বোরন হচ্ছে 5, কার্বন হচ্ছে 6, তারপরে আর এই যে বাকিগুলো তো দেখলাম নাইট্রোজেন, অক্সিজেন, এগুলোতে শক্তি স্তর, পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে যে দুইটা শক্তি স্তর থাকে, বা বাইরে যে দুটো শক্তি স্তর, সেগুলো ঠিক আছে, সেখানে কোনো পার্থক্য নেই। শক্তি স্তর আকারও ঠিক আছে, সেটাও পার্থক্য নেই। শুধুমাত্র প্রোটন সংখ্যা পার্থক্য হয়ে যাচ্ছে, একটার থেকে আরেকটার প্রোটন এক করে বেশি হয়ে যাচ্ছে। বেরিলিয়াম থেকে বোরনের 1 বেশি, বোরন থেকে কার্বনের 1 বেশি, কার্বন থেকে নাইট্রোজেনের 1 বেশি। তার মানে আমরা বলতে পারি যে এই, অর্থাৎ একটা পর্যায়ে একটা মৌল থেকে আরেকটা মৌলের নিউক্লিয়াসের আকর্ষণ করার ক্ষমতা বেশি হয়ে যাচ্ছে, পরমাণুর সংখ্যা এক করে বেড়ে যাওয়ার কারণে। এই বেড়ে যাওয়ার কারণে বেশি হয়ে যাচ্ছে। এদিকে কিন্তু আমরা দূরত্ব কিন্তু আমরা কথা বলছি না, দূরত্ব কিন্তু সেম রয়ে গেছে। তাহলে আমরা একথা বলতে পারি যে ধরো নাইট্রোজেনের ক্ষেত্রে তার যে ইলেকট্রন, তার যে নিউক্লিয়াস, নাইট্রোজেনের ক্ষেত্রে তার যে নিউক্লিয়াস, দেখো তার যে নিউক্লিয়াস ইলেকট্রনগুলোকে যে শক্তি দিয়ে টানবে, অবশ্যই
অক্সিজেনের ক্ষেত্রে তার নিউক্লিয়াস তার ইলেকট্রনগুলোকে বেশি শক্তি দিয়ে টানবে। কেন? যে নাইট্রোজেনের পরমাণু ছিল 7টা আর অক্সিজেনের পরমাণু হচ্ছে 8টা। তার মানে এখানে নিউক্লিয়াস না, অক্সিজেনের নিউক্লিয়াসের ক্ষমতাটা নাইট্রোজেনের নিউক্লিয়াসের ক্ষমতার চাইতে একটু বেশি, মানে আকর্ষণ করার ক্ষমতা বেশি। এই আকর্ষণ করার ক্ষমতা বেশি হওয়ার কারণেই এখানে আমরা বলবো যে অক্সিজেনের আকার হয়তো একটুখানি ছোট হয়ে আসবে। কেন? যে শক্তি স্তরগুলোর কথাও কিন্তু আমি কালকে বলেছিলাম যে শক্তি স্তরগুলো কিন্তু এরকম না যেটা মেটালিক রিং দিয়ে তৈরি করে, একটা রিং, একটা এই রিংগুলো হচ্ছে একটা মেটালিক রিং, বিষয়টা কিন্তু এরকম না যে হ্যাঁ মেটালিক রিং আছে, রিং এর সাথে ইলেকট্রনগুলোকে আমরা সুতাতে বা কিছু আঠা উঠাতে আমরা লাগিয়ে দিলাম, এখানে যতই আকর্ষণ করি না কেন ওখানে ওই রিং এর আকারে কোনো পরিবর্তন, বিষয়টা কিন্তু এরকম নয়। আমরা কিন্তু গতকাল বলছিলাম শক্তি স্তর হচ্ছে একটা ফ্লেক্সিবল, আমরা ফ্লেক্সিবল মনে করতে পারি। সেটা কি কালকে উদাহরণ দিয়েছিলাম যে আমরা রাবার ব্যান্ডের মতো মনে করতে পারি। তারপরে স্প্রিং যেরকম ধরো টান দিলে বড় হয়, আবার ছেড়ে দিলে ছোট হয়ে যায়, সেই রকম যে রাবার ব্যান্ডকে ইচ্ছা করলে বাইরের দিকে তুমি বড় করতে পারো, আবার ইচ্ছা করলে ভিতর দিকে আসলে ছোট করা যায়। তো এরকম ফ্লেক্সিবল যদি আমরা মনে করি তাহলে কিন্তু তোমার বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ আসলেই ঠিক এখানে একটা পরমাণু থেকে আটটা পরমাণু আকারে সামান্যতম হলেও কম বেশি হয়ে যায়। তো দেখো এখানে যদি আমরা আকর্ষণ, নিউক্লিয়াসের আকর্ষণটাকে আমরা হাইলাইট করছি বেশি করে পর্যায়ের ক্ষেত্রে, তাহলে নাইট্রোজেনের নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা যা অক্সিজেনের ক্ষেত্রে তার এক বেশি, ফ্লোরিনের ক্ষেত্রে আরো এক বেশি। তো এই যে এক বেশি হওয়ার কারণে, ক্ষমতা বেশি হওয়ার কারণে, আর যেহেতু নিউক্লিয়াস থেকে বহিস্থ শক্তি স্তরের দূরত্ব চেঞ্জ হচ্ছে না, একই রকম থেকে যাচ্ছে, পক্ষান্তরে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাচ্ছে। ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে যে তোমার নাইট্রোজেনের নিউক্লিয়াস ইলেকট্রনগুলোকে যত শক্তি দিয়ে নিজের দিকে টানে, অক্সিজেনের নিউক্লিয়াস তার শক্তি স্তরের ইলেকট্রনগুলোকে আরো বেশি শক্তি দিয়ে টানবে নিজের দিকে, এবং ফ্লোরিনের নিউক্লিয়াস তার ইলেকট্রনগুলোকে আরো বেশি শক্তি দিয়ে ভিতর দিকে টানবে। আমরা তো যেহেতু বলছি শক্তি স্তরগুলো তো ফ্লেক্সিবল, সেটা ইচ্ছা করলে এই যে শক্তির কারণে, এই শক্তিটা কোন দিকে, শক্তিটা কিন্তু বাইরের দিকে ছড়িয়ে দেওয়ার শক্তি নয়, এই শক্তিটা হচ্ছে ভিতর দিকে টেনে নিয়ে আসার শক্তি। এই যে ভিতর দিকে টেনে নিয়ে আসার শক্তি, এই শক্তি আস্তে আস্তে ক্রমান্বয়ে মোল টু মোল, মানে একটা মোল থেকে আরেকটা মোল, আরেকটা মোল থেকে আরেকটা, এইভাবে মানে হওয়ার কারণে, পার্থক্য হওয়ার কারণে কি হচ্ছে, এই আকর্ষণটা বেড়ে যাচ্ছে, ফলে এই ভিতর দিকে টেনে নিয়ে আসার প্রবণতাটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এই জন্য আমরা বলতে পারি যেহেতু ফ্লোরিনের ক্ষেত্রে আকর্ষণটা সব থেকে বেশি, তার মানে এর আকারটা কিছুটা হলেও একটু বেশি ছোট, কার তুলনায়? অক্সিজেনের তুলনায়। আবার অক্সিজেনের আকর্ষণ করার ক্ষমতা যেহেতু নাইট্রোজেনের চাইতে বেশি, তাহলে অক্সিজেনের আকারটা নাইট্রোজেনের তুলনায় কিছুটা হলে ছোট হবে। আবার নাইট্রোজেন এবং কার্বনের ক্ষেত্রে সেটাই বলতে হবে যে কার্বন হচ্ছে 6 আর নাইট্রোজেন হচ্ছে 7। তাহলে নাইট্রোজেনের নাইট্রোজেন তারা শক্তিশালী ইলেকট্রনগুলোকে যেভাবে শক্তি দিয়ে টানবে, কার্বন সেই শক্তি দিতে পারবে না। তার মানে আমরা বলতে পারি নাইট্রোজেনের আকারটা কিছুটা ছোট কার্বনের চাইতে। আবার কার্বনের আকার কিছুটা ছোট তার আগের যে মূল ব্রনের চাইতে, ব্রনের আকার কিছুটা ছোট তার আগে বেড়ে যেত। অথবা যদি আমরা বাম থেকে ডান দিকে যদি আমরা মন্তব্য করতে চাই, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, যেমন লিথিয়াম 3, বেরিলিয়াম 4। তো বেরিলিয়ামের 4 হওয়ার কারণে তার নিউক্লিয়াসে আকর্ষণ করার ক্ষমতা বেশি, লিথিয়ামের সেখানে প্রোটন সংখ্যা হচ্ছে 3, সেখানে তার একটু ক্ষমতা কম। তার মানে লিথিয়ামের চাইতে বেরিলিয়ামের যেহেতু আকর্ষণটা বেশি, আকারটা একটু ছোট। আবার বেরিলিয়াম বোরনের মধ্যে বোরনের প্রোটন সংখ্যা বেশি হওয়ার কারণে, পারমাণবিক সংখ্যা বেশি হওয়ার কারণে সেখানে আকর্ষণটা একটু বেশি হওয়ার কারণে বেরিলিয়ামের চাইতে বোরনের আকারটা আরেকটু ছোট। আবার বোরনের চাইতে এইভাবে আমরা ধারাবাহিকভাবে আমরা বলতে পারি যে তাহলে পর্যায়ে মৌলসমূহের আকার তাহলে কিভাবে মানে ছোট হয়ে যাচ্ছে। সেটা আমাদের যুক্তিটা হলো এইরকম যে হ্যাঁ, তাদের নিউক্লিয়াসের আকর্ষণ করার ক্ষমতা বেশি থাকার কারণে এবং তাদের শক্তি স্তরের কোনো পার্থক্য না থাকার কারণে নিউক্লিয়াস থেকে শক্তি স্তরের দূরত্ব সেম, বাট যতই আমরা বাম থেকে ডান দিকে যাচ্ছে পারমাণবিক সংখ্যা বাড়ছে, নিউক্লিয়াসের আকর্ষণ করার ক্ষমতা বাড়ে। এই আকর্ষণ করার ক্ষমতা বাড়ার কারণে ভিতরের শক্তি স্তরগুলো কেন জানি ভিতর দিকে একটু করে চেপে আসে। তো এই যে একটু করে চেপে আসার কারণে তার মানে আকারটা আসলে আস্তে আস্তে ছোট হয়ে যায়। এই ছিল পর্যায়ের ক্ষেত্রে পরমাণু সমূহের আকার ছোট হওয়ার একটা ছোটখাটো একটা ব্যাখ্যা। এখন তোমরা আমাকে বলো যে আমার এই কথাগুলো তোমাদের আসলে তোমরা বুঝতে পেরেছো কিনা, বা কোনো সমস্যা আছে কিনা। যদি থাকে আমাকে প্রশ্ন করো, আমি সেখানে আবার কথা বলার চেষ্টা করি। স্যার আবার একটু বলেন তো, কেন ছোট হলো এটা আবার একটু বলেন। এখানে শক্তি স্তর তোমাকে মনে করতে হবে, শক্তি স্তরটা হচ্ছে এরকম, আমরা কিন্তু মেটালিক কোনো রিং কিন্তু মনে করবো না, সেটা কিন্তু আমি আগে তোমাদের বলে দিয়েছি। এই শক্তি স্তরগুলোকে আমরা কি মনে করবো? ফ্লেক্সিবল মনে করবো। ফ্লেক্সিবল মনে করবো কিরকম? যেমন তোমরা রাবার ব্যান্ড ব্যবহার করো, এই রাবার ব্যান্ড কি ইচ্ছা করলে আবার বাইরের দিকে বড় করতে পারে, আবার ইচ্ছা করলে কি একটু ভিতর দিকে যদি চাপ দিতে ভিতর দিকে চেপে আসে বা আসার সুযোগ আছে, এটা হচ্ছে ফ্লেক্সিবল। আর এখানে আমরা মূলত এই যে আকার ছোট হওয়ার কি, তাহলে রিংটাকে ভিতর দিকে চেপে আসতে হবে।
এটা হলো আকার ছোট হওয়ার অর্থ। আর যদি বড় কথা বলি তাহলে রিংটাকে বাইরের দিকে একটু সরে যেতে হবে, বাইরের দিকে একটু বড় হতে হবে, তাহলে সেটা হয়ে যাবে মানে বড় হওয়ার অর্থ। তো এখানে তো আমরা বাইরের দিকে তো যাওয়ার কথা বলতেই পারি না, কারণ যে এই প্রত্যেকটা পরমাণু কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াস কি করে, সে ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে। যেহেতু ইলেকট্রন নেগেটিভ, নিউক্লিয়াস ইজ পজিটিভ, আমরা জানি দুনিয়ার সব পজিটিভ নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করে। আর এই আকর্ষণ ক্ষমতাটা আমরা এখানে শুধুমাত্র আমরা বলবো হচ্ছে দূরত্বের উপরে। যেমন গতদিন আমি তোমাদের লোহার সাথে চৌম্বক খণ্ডের আমরা আকর্ষণের কথা বলেছিলাম, যে এক টুকরো লোহা এক টুকরো চৌম্বককে যদি তুমি হাতে নিয়ে যদি কাছাকাছি আনো তাহলে দেখবে যে হ্যাঁ আকর্ষণ হচ্ছে। যদি কাছাকাছি নিয়ে আসবে তত আকর্ষণ বেশি হবে, যত আরো কাছাকাছি আকর্ষণ আরো বেশি হয়ে যাবে। আবার এই দূরত্বটা যখন আস্তে তুমি বাড়াতে থাকবে, আকর্ষণটা কমতে 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 ওদের একসময় দেখবে যে আর আকর্ষণ নেই, অথচ কিন্তু লোহা লোহাই আছে, চৌম্বক কিন্তু চৌম্বকই আছে। তো এইভাবে আকর্ষণ ক্ষমতা এই দূরত্বের উপর ভিত্তি করে কমও হয় বেশিও হয়। তো এখানে আমাদের দূরত্ব কিন্তু ফিক্সড একটা পর্যায়ের মৌল, যেমন আমরা বলছি যে লিথিয়াম থেকে আমরা ওদিকে আমরা ফ্লোরিন, তো লিথিয়ামে শক্তি স্তর করা, সেখানে শক্তি স্তর দুটোই আছে। যেমন লিথিয়াম কত 1:2s1, 1:2s1। এখন তো বলতে হবে স্যার এখানে 2s2p, এটা না, এইটা একটাই শক্তি স্তর। টুটা হচ্ছে এই যে দ্বিতীয় শক্তি স্তর, দেখা এটাকে এখানে কিন্তু কোনো ভাগ নেই, এখানে কিন্তু একটাই রিং মানে একটাই শক্তি স্তর। এই শক্তি স্তরটা আসলে এখানে এস এবং পিটা 3 ডাইমেনশনে তার অবস্থান করে, যেটা আমরা দেখাতে পারি না বলে এখানে বোঝা যায় না। কিন্তু এই শক্তি স্তরের মধ্যে দুইটা শক্তি স্তরই আছে, একটা হলো এস, একটা হলো পি। তো যাই হোক, এই এসপি কে আমরা একটা শক্তি স্তরের মধ্যে আমাদের দেখাইতে হবে, কারণ যেহেতু এই একটা শক্তি স্তরে ভাগ করে দুইটা শক্তি স্তর আমরা তৈরি করেছি, এই জন্য এই দুইটা শক্তি স্তরটা কিন্তু এখানেই হবে। তো এই যে লিথিয়াম থেকে শুরু করে ফ্লোরিন পর্যন্ত, এই যে প্রথম শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর, প্রত্যেকের দূরত্বের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। তার মানে এখানে আমরা বলছি নিউক্লিয়াস থেকে তাদের বাইরে যে শক্তি স্তর দুটো আছে, একটা হলো 1 নম্বর শক্তি স্তর, আর 2 নম্বর শক্তি স্তর, এই দুইটা শক্তি স্তরের দূরত্বের মধ্যে কোনো পার্থক্য নেই। আর ইলেকট্রনগুলো তো এই শক্তি স্তরগুলোর মধ্যেই তো থাকবে, তারা তো শক্তি স্তর বাইরে থাকবে না। তার মানে আমরা বলতে পারছি যে ইলেকট্রন এখানে যত সংখ্যাই দেই না কেন, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বটা এখানে কম বেশি হচ্ছে না। নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বটা কম বেশি হচ্ছে না, শুধুমাত্র কম বেশি হচ্ছে কি তোমার নিউক্লিয়াসের আকর্ষণ করার ক্ষমতা আর ইলেকট্রনের সংখ্যার এখানে কম বেশি হচ্ছে। লিথিয়ামের ওখানে মাত্র 3টে ইলেকট্রন, লিথিয়ামের প্রোটন হচ্ছে 3টা। তার মানে এখানে লিথিয়ামের ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা একেবারেই কম। তারপরে মৌল হচ্ছে বেরিলিয়ামের প্রোটন এখানে 4, তার মানে 1 প্রোটন বেড়ে গেল, তার মানে নিউক্লিয়াসের আকর্ষণ করার ক্ষমতা একটুখানি বেড়ে গেল, বাট ইলেকট্রনও বেড়ে গেছে। তাহলে তার আকর্ষণ করার ক্ষমতা বাড়ে, আবার ইলেকট্রনও বাড়ে, অথচ তাদের মধ্যে দূরত্বটা কিন্তু বাড়ে না, দূরত্বটা সেমই থাকে। এই জন্য বেরিলিয়ামের ক্ষেত্রে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণটা আরো একটু বেশি হয়ে যায়। তারপরে বোরন, সেখানে তোমার নিউক্লিয়াসের প্রোটন হচ্ছে 5টা, তার মানে এখানে আকর্ষণ করার বোরনের নিউক্লিয়াসে আকর্ষণ করার ক্ষমতা হচ্ছে আরো বেশি, কার্বনের 6টা, তার আরো বেশি। তারপরে অক্সিজেনের নাইট্রোজেনের 7টা, তার হচ্ছে আরো বেশি। তারা আমরা দেখতে পাচ্ছি যে বাম থেকে একটা পর্যায়ের বাম থেকে যতই পারমাণবিক সংখ্যা বেড়ে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে বেড়ে যাচ্ছে, ততই ওই সমস্ত পরমাণুর নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতাটা বেড়ে যাচ্ছে। আর যেহেতু প্রোটন বাড়লে ইলেকট্রন বাড়ে, ইলেকট্রন বেড়ে যাচ্ছে, কিন্তু ইলেকট্রনগুলোকে আমরা যে রাখার জন্য যে নিউক্লিয়াস থেকে যে বিভিন্ন শক্তি স্তরের যে দূরত্বটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে, দূরত্ব যে যেখানে আছে সেখানেই আছে, কিন্তু আকর্ষণটা মাঝখান থেকে বেড়ে যায়। আকর্ষণটা বেড়ে যাওয়ার কারণে কি হচ্ছে, এই যে শক্তি স্তরগুলো, এই শক্তি স্তরগুলো কি হচ্ছে ভিতরের দিকে আস্তে আস্তে কেন যেন চেপে আসছে। চেপে আসবে না কেন? তোমাকে যদি একজন যদি পিছন দিক থেকে ধাক্কা দেয়, তুমি ওখানে দাঁড়িয়ে থাকতে পারবা? দাঁড়িয়ে থাকতে পারবে না। বা তোমাকে যদি একজন না দিল, 2জন ধাক্কা দিল, সেখানে তোমাকে দাঁড়িয়ে থাকা আরো কঠিন হয়ে যাবে। যখন 3জন ধাক্কা দিবে তখন কি হয়ে যাবে, তখন তুমি দাঁড়াতে পারবেই না, বিষয়টা এরকম। তো এখানে আকর্ষণ পরিমাণটা যেহেতু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, ইলেকট্রনকে যে আকর্ষণ করছে, আকর্ষণের পরিমাণটা বেড়ে যাচ্ছে কেন, যে পারমাণবিক সংখ্যা বেড়ে যাচ্ছে, অথচ এই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বাড়ছে না। অর্থাৎ নিউক্লিয়াস থেকে ইলেকট্রনগুলোকে আকর্ষণ করছে, সেই আকর্ষণ আমরা বলছিলাম যে আকর্ষণের মানটা নির্ভর করে দূরত্ব, কিন্তু এখানে আমরা দূরত্ব কম বেশি কথা আমরা বলতে পারছি না। কেন, সকল মৌলের ক্ষেত্রে দুইটি শক্তি স্তর অবস্থান আছে, এবং সেই শক্তি স্তর দূরত্ব প্রত্যেকটা পরমাণু নিউক্লিয়াস থেকে সমান দূরত্বই আছে। আর ইলেকট্রনগুলোকে আমরা বিভিন্ন শক্তি স্তরে আমরা স্থান দিচ্ছি। তার মানে এখানে আমরা বলছি যে আকর্ষণটা ক্রমাগত বেড়ে যাওয়ার কারণে, আর বাইরের শক্তি স্তরে বা ভিতরের শক্তি স্তরগুলো ইলেকট্রন আছে, ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াস আকর্ষণটা বেড়ে যাওয়ার পরে শক্তি স্তরগুলো কেন জানো ভিতর দিকে একটু ভিতর দিকে মানে চেপে আসা, ভিতরের দিকে মানে চলে আসার একটা প্রবণতা আস্তে আস্তে দেখা যাচ্ছে। এই যে চলে আসার যে প্রবণতা, এই চলে আসার প্রবণতা দিয়ে আমরা বলতে পারছি, তাহলে আমরা বলবো
যেহেতু সকল মৌলের ক্ষেত্রে এখানে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ প্রবণতা একরকম নয়, তাহলে এই যে চলে আসার প্রবণতাটাও একরকম হবে না। কারো ক্ষেত্রে একটু কম হবে, কারো ক্ষেত্রে একটু বেশি হবে, কারো ক্ষেত্রে আরো একটু বেশি হবে। না, আকর্ষণ যেখানে বেশি সেখানে ভিতরের দিকে চেপে আসা প্রবণতাটা বেশি হবে। তো যেখানে বেশি হবে তার আকারটা তত ছোট, যেখানে কম হবে তার আকারটা আরেকটু কম ছোট। এইভাবে আমরা আকার ছোট বড় কথা বলতে পারি পর্যায়ের ক্ষেত্রে। এখন বিষয়টা ক্লিয়ার হলে কিনা দেখো। জি স্যার, এখন ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমাদের এই আয়নীকরণ শক্তি সম্পর্কিত যে প্রশ্ন 2-3টা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো বুঝতে এখানে সুবিধা হবে। তো এখানে এই আমরা আয়নীকরণ শক্তির কথা আমরা বলছিলাম যে ইলেকট্রন আমরা পরমাণুর শক্তি স্তর থেকে, শক্তি স্তর মানে আমরা সাধারণত বলো বহিস্থ শক্তি স্তর থেকে আমরা বের করে দেবো। তো এই যে বের করে দিতে গেলে যেহেতু শক্তি লাগে, শক্তি কেন লাগে এখন তোমার পরিষ্কার বুঝতে পারছো যে হ্যাঁ, ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে একটা আকর্ষণ বল থাকে। এই আকর্ষণ বলটাকে আসলে ওভারকাম করতে হয়, ওভারকাম না করলে ইলেকট্রনকে বের করা যায় না। এই আকর্ষণের পরিমাণ যেহেতু আমরা দেখছি যে মৌল টু মৌল বিভিন্ন হয়ে থাকে, সকলের মৌলের ক্ষেত্রে আকর্ষণটা একরকম হয় না, এটা আমরা এখনই আমরা আলোচনা থেকে বুঝতে পারলাম। তো যেখানে আকর্ষণটা বেশি আছে সেখানে ওই ইলেকট্রনকে, সেই পরমাণু ইলেকট্রনকে বের করে দিতে বেশি শক্তি লাগবে। আর যেখানে আকর্ষণটা কম আছে সেখানে ইলেকট্রনকে বের করে দিতে কম শক্তি লাগবে। যেখানে বেশি শক্তি লাগে সেটা হচ্ছে তোমার বেশি আয়নীকরণ তোমার ক্ষমতাটার বেশি, বা আয়নীকরণ শক্তি বেশি লাগে, আয়নীকরণ শক্তির মানটা বেশি। যেখানে কম লাগে সেখানে আয়নীকরণ শক্তির মানটা কম হবে। এইভাবে আমরা মন্তব্য করে দেবো। আচ্ছা, এখানে আর একটা বিষয় তোমাদের বলে রাখি যে তোমার আয়নীকরণ অর্থাৎ মৌল টু মৌল ভেদে বা বিভিন্ন মৌলের ক্ষেত্রে আয়নীকরণ শক্তির মানটা কম বেশি হয় কেন, তোমরা এই আকার যেরকম বুঝতে পারলা, আকার বোঝার সঙ্গে সঙ্গে এখন তোমরা খুব ইজিলি বুঝতে পারছো হ্যাঁ আসলেই তো তাই। আসলে আকার তো ছোট বড় হলে তো আমরা তো তোমার আকর্ষণের পরিমাণটা কম বেশি হয়ে যায়, সেখানে ইলেকট্রন বের করে দিতে শক্তিও কম বেশি লাগে। যেখানে আকর্ষণ কম থাকে শক্তি কম লাগে, যেখানে আকর্ষণ বেশি থাকে শক্তি বেশি লাগে, তারপর আয়নীকরণ শক্তির মানটা বেশি। তো এই যে আকর্ষণ অর্থাৎ এই যে আকর্ষণের বিয়ে আমরা বললাম যে ইলেকট্রনকে বের করে দিতে কোথাও শক্তি কম লাগে, কোথাও বেশি লাগে। যেখানে কম লাগে আয়নীকরণ শক্তির মান কম, যেখানে বেশি লাগে আয়নীকরণ শক্তির মানটা বেশি। তো এই আয়নীকরণ শক্তির মানকে আরো কোনো বিষয়ের উপর নির্ভর করে? হ্যাঁ, আরো একটা বিষয় আছে, সেটা হলো, সেই কারণটা হলো, তাহলে আমরা এতক্ষণ ধরে আমরা একটা কারণে আমরা শুধু দেখালাম যে আয়নীকরণ শক্তির মানটা মৌলিক আকারের উপর নির্ভর করে। এই একটা কারণে কিন্তু আমরা এই দুইটা ক্লাস ধরে কিন্তু ব্যাখ্যা করলাম। গ্রুপের ক্ষেত্রে তোমরা সহজে ইজিলি তোমরা বুঝতে পেরেছিলেন যে একটা বলতে একটা মৌলের আকারটা একেবারেই খুব সহজে বোঝা যায় যে অনেক ছোট বড় হয়ে যায়। কিন্তু পর্যায়ের ক্ষেত্রে বুঝতে গিয়ে সমস্যা হয়, কারণ সকলের ক্ষেত্রে সমান সংখ্যক শক্তি স্তর থাকে, সকলের আকারও আমরা আপাতত দৃষ্টিতে সমানই মনে করি, কিন্তু আমরা যুক্তি দিয়ে বুঝিয়ে দিই যে না এইটা একটু বড়, এটা একটু ছোট। এটা হলো যুক্তি দিয়ে বোঝানো। যুক্তি দিয়ে ছাড়া এভাবে নর্মালি মন্তব্য করা যায় না, যেমন গ্রুপের ক্ষেত্রে আমরা করেছিলাম। তো এই যে আয়নীকরণ শক্তির মান অর্থাৎ আকর্ষণের পরিমাণটা আরো একটা কারণে আমরা কম বেশি কথা বলতে পারি। সেটা হলো কিরকম? সেটা হলো যে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস দেখো এখানে যে আমরা একটা পর্যায়ের ক্ষেত্রে আমরা কিছু মৌলের যে ইলেকট্রন বিন্যাস আমরা এখানে দেখিয়েছি, তাহলে সবচেয়ে একই পর্যায়ের মৌল যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, তারপরে অক্সিজেন। এখানে একটা ফ্লোরিন এখানে দেওয়া যেত, ওটা লিখে নেই। তো যাই হোক, অন্তত এইগুলো তোমরা দেখো যে আমরা তো এতক্ষণ ধরে যে বক্তব্য দিলাম যে সেখানে লিথিয়ামের আকর্ষণ, লিথিয়ামের নিউক্লিয়াস ইলেকট্রনগুলিকে কম শক্তিতে আকর্ষণ করে। বেরিলিয়াম যেহেতু এখানে প্রোটনটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, আর বেরিলিয়ামের ক্ষেত্রে আকর্ষণটা বেশি, মানে লিথিয়ামের চেয়ে বেরিলিয়ামের আকারটা একটু ছোট। আবার বেরিলিয়াম এবং বোরনের মধ্যে বরনের আকারটা আরেকটু ছোট বেরিলিয়ামের চাইতে। আবার ব্রন এবং কার্বনের মধ্যে কার্বনের আকারটা ব্রনের চাইতে আরেকটু ছোট। আবার কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনের আকারটা আরেকটু ছোট কার্বনের চাইতে। আবার অক্সিজেন এবং নাইট্রোজেনের মধ্যে অক্সিজেনের আকারটা আরেকটু ছোট নাইট্রোজেনের চাইতে। এইভাবে আমরা ধারাবাহিকভাবে আমরা একটা মন্তব্য করে দিলাম। তার মানে আমরা বলতে পারছি যে একটা পর্যায়ের বাম দিকের মৌলগুলোর আকারটা সাধারণত একটু বড় থাকে, আর যদি পারমাণবিক সংখ্যা বাড়ে অর্থাৎ আস্তে আস্তে আমরা ডান দিকে অগ্রসর হই, ডান দিকের মৌলগুলোর আকারটা আস্তে আস্তে কমতে থাকে। এই কথাটা আমরা এতক্ষণ ধরে ব্যাখ্যা করলাম। এখন তো আকার ছোট বড় হলে যে আয়নীকরণ শক্তির মানটা কম বেশি সেটা আমরা বুঝতেই পারলাম। এখন এই যে এই আয়নীকরণ শক্তির মানটা আমরা কি করব, আরো একটা বিষয় দিয়ে আমরা ব্যাখ্যা করব যে হ্যাঁ শুধু আকার তো আছে, আকারের ব্যাখ্যা তো আমরা দিলামই। এবার আয়নীকরণ শক্তির মান কম বেশি হওয়ার আরো একটা পয়েন্ট, সেটা হচ্ছে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। এখন দেখো এখান থেকে তোমাদের আমি একটু দেখানোর চেষ্টা করি যে দেখো আমরা বললাম যে লিথিয়ামের আকারটা একটু বড়, বেরিলিয়ামের আকারটা একটু ছোট। কারণ বেরিলিয়ামের পরমাণুতে নিউক্লিয়াস ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বেশি থাকে, এই জন্য বেরিলিয়ামের আকারটা একটু ছোট, আর লিথিয়ামের আকারটা একটু বড়। যেহেতু আমরা বলছি যে আকার বড় হলে আকর্ষণ কম থাকে, ইলেকট্রন বের করতে কম শক্তি লাগে, আয়নীকরণ শক্তির মানটা কম। আর আকার ছোট হলে আকর্ষণ বেশি থাকে, সেখানে ইলেকট্রনকে বের করতে বেশি শক্তি লাগে, সেখানে আয়নীকরণ শক্তির মানটা বেশি। সেই হিসাবে কিন্তু আমরা বলতে পারি যে বেরিলিয়াম
বেরিলিয়াম আর এই দুজনের মধ্যে লিথিয়ামের আয়নীকরণ শক্তির মান কম, বেরিলিয়ামের বেশি, বা বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান লিথিয়ামের চাইতে বেশি, এটা আমরা বলছি। এই এতক্ষণ যে আলোচনা সেটা। কিন্তু প্রশ্ন অনেক সময় এমন হয় যে না বেরিলিয়ামই বেশি তোমার এতে, আচ্ছা এখানে এই বেরিলিয়াম আর বোরনের মধ্যে বলি, তাহলে তো জিনিসটা বুঝতে সুবিধা হবে যে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান যেহেতু বোরনের আকারটা বেরিলিয়ামের চাইতে একটু ছোট, তার মানে বোরনের ক্ষেত্রে বেশি হয় আর বেরিলিয়ামের ক্ষেত্রে কম হয়। কিন্তু না, প্রশ্নের মধ্যে এরকম হয় যে না বোরনটাই বেশি, বেরিলিয়ামটাই বেশি, বোরনটা হচ্ছে কম। এতক্ষণ ধরে আমরা যে আলোচনা শিখলাম সেটা হলো কি, যে বেরিলিয়ামের আকার বড় বোরনের চাইতে একটু বড়, আর বোরনের আকারটা বেরিলিয়ামের চাইতে একটু ছোট, কারণ বোরনের নিউক্লিয়াস ইলেকট্রনগুলোকে বেশি শক্তি দিয়ে নিজের দিকে আকর্ষণ করে বলে আকারটা একটু ছোট হয়ে যায়, আর বেরিলিয়াম অত শক্তি দিয়ে নিজের অত শক্তি দিয়ে ইলেকট্রনগুলোকে নিজের দিকে আকর্ষণ করতে পারে না বলে বেরিলিয়াম আকারটা একটু বড় থাকে। কার ক্ষেত্রে? সেটা হলো সেটা ক্ষেত্রে তোমার এর ক্ষেত্রে বেরিলিয়ামের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, সেই ক্ষেত্রে আলোচনাতে আমরা বলতে পারি বোরনের আয়নীকরণ শক্তির মানটা বেশি, বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মানটা হচ্ছে কম। কিন্তু না, প্রশ্ন করা হয় যে না বেরিলিয়ামটাই বেশি, বোরনটা কম। অথচ আকারের কথা আমরা বলতে গিয়ে কিন্তু মাত্রই আমরা বললাম যে বোরনের আকারটা বেরিলিয়ামের চাইতে কি ছোট, এটা বললাম না এতক্ষণ ধরে। হ্যালো, আমার সাথে একটু তোমরা এখন করো। এতক্ষণ ধরে আমরা যেটা স্যার আপনি কি প্রেজেন্ট নিছেন? মাত্র একজন জয়েন করলো, তার রোলটা আমি ওখানে লেখা ছিল। বলো তো রোলটা কত? মাত্র একজন জয়েন করলো। স্যার 2012। স্যার আমার নেট প্রবলেম ছিল, মাত্র ডাটা কিনলাম তো জন্য জয়েন করলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে এখন তোমাদের আমি প্রশ্ন করছি যে হ্যালো স্যার 2023। হ্যাঁ 2023 লিখেছি। স্যার 2012 লিখছেন? আমি বলি 11, 8, 1, 4, 14, 23, 3, 19, 12। এরপরে কেউ আছে? এরপরে কেউ নাই। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম সেই আলোচনার প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে বেরিলিয়ামের আকারটা বোরনের চাইতে একটু বড়, অথবা বোরনের আকারটা বেরিলিয়ামের চাইতে একটু ছোট। তার মানে বোরনের আয়নীকরণ শক্তির মানটা বেশি হওয়ার কথা, বেরিলিয়ামটা কম হওয়ার কথা। কিন্তু প্রশ্ন করা হয় যে না বেরিলিয়ামটাই বেশি, বোরনটা কম, মানে এখানে উল্টে দেওয়া হচ্ছে। আবার এখানে দেখো যে নাইট্রোজেনের আকারটা অক্সিজেনের চাইতে একটুখানি বেশি, অথবা অক্সিজেনের আকারটা নাইট্রোজেনের চাইতে একটু ছোট। তার মানে অক্সিজেনের আয়নীকরণ শক্তির মানটা বেশি আর নাইট্রোজেন আয়নীকরণ শক্তির মানটা কম। এতক্ষণ ধরে যে আলোচনা সেই হিসাবে বলা যায়। কিন্তু প্রশ্ন করা হয় যে না অক্সিজেনের আয়নীকরণ শক্তির মানটা কম, যদিও আকারটা এখানে একটু ছোট, আমরা এতক্ষণ ধরে যেটা বুঝলাম। আর নাইট্রোজেন আয়নীকরণ শক্তির মানটা বেশি, যদিও নাইট্রোজেনের আকারটা অক্সিজেনের সাথে যদিও একটু বেশি, তারপরে এখানে বলছি যে না নাইট্রোজেন আয়নীকরণ শক্তির মানটা বেশি, অক্সিজেনটা কম। তাই এখানে প্রশ্ন কি ব্যতিক্রম হয়ে গেল না? সবিরোধী প্রশ্ন হয়ে গেল না? যে এই বললাম যে অক্সিজেন বেশি হবে নাইট্রোজেন কম হবে, হ্যাঁ বলছে না অক্সিজেনই কম নাইট্রোজেনই বেশি। আবার বললাম না বেরিলিয়াম একটু কম হবে আয়নীকরণ শক্তি, বরনটা একটু বেশি হবে, বলছি না বেরিলিয়ামটাই বেশি, বরনটাই কম। তাহলে এই এতক্ষণ যা বললাম এখনই আবার উল্টাই দিলাম, এটা কি হলো? না এটা হলো না। কিনা এটা হলো, হওয়ার জন্য তোমাকে একটা যুক্তি দিতে, যখন বলে হ্যাঁ এটাও হয়, অর্থাৎ প্রশ্নটা হচ্ছে, উত্তরটা হচ্ছে হ্যাঁ এটাও হয়, মানে এরকম। আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম সেটা তো ঠিক আছে, এখন আমরা যেহেতু প্রশ্নটা ধারণাটা উল্টিয়ে দিচ্ছি, তারপরে আমরা বলবো যে না হ্যাঁ এটাও হয়, মানে তার মানে কি, তার মানে সেটাও সত্য এটাও সত্য। এখন এই যে দ্বিতীয় মন্তব্য যে আমরা করলাম, এটার ব্যাখ্যা তুমি এখন কিভাবে দাও? তো এটার ব্যাখ্যা দেওয়ার জন্য আরো একটা উপায়, সেটা হচ্ছে এখানে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। তাহলে আয়নীকরণ শক্তির মান আমরা দুইভাবে ব্যাখ্যা করতে পারবো, কম বেশি হঠাৎ দুইভাবে ব্যাখ্যা করতে পারবো। একটা হচ্ছে পরমাণু আকার দিয়ে, আর একটা ব্যাখ্যা করবো কি দিয়ে, আরেকটা ব্যাখ্যা হলো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস দিয়ে। তো তোমরা তো সকলেই জানো যে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, এই স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, এই বিন্যাসটা আসলে নষ্ট করাটা একটু নষ্ট করতে গেলে একটু তুলনামূলকভাবে বেশি লাগে। যেমন ধরো বোরন আর বেরিলিয়ামের কথা বলা হচ্ছে, দেখো বেরিলিয়ামের 4টা ইলেকট্রন, এসে 2টা ইলেকট্রন থাকতে হয়, 2টাই আছে, 2s এখানে এস এর শক্তি স্তর, এখানে 2টা ইলেকট্রন থাকে, 2টাই আছে। তারপরে এই ইলেকট্রন বিন্যাসটা আমরা বলতে পারি স্থিতিশীল। বাট ব্রনের ক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে 5টা, তার মানে 4টা আমরা দিয়ে দিলাম, আর পিতে আসলে একটা। তো একটা পিতো আসলে কি, তোমরা তো এটা তোমরা হয়তো শুনেছো যে প্রত্যেকটা শক্তি স্তরে যে উপশক্তি স্তরগুলো থাকবে, সেই উপশক্তি স্তরগুলো
তোমার তাদের স্থিতিশীলতা মানে স্থিতিশীল হওয়ার জন্য একটা গঠন থাকে, যেমন সেই গঠনটা কেমন, যেমন এসে দুইটা ইলেকট্রন থাকতে পারে, দুইটা ইলেকট্রন যদি থাকে তাহলে সে স্থিতিশীল। পিতে ইলেকট্রন থাকে, পিতে উপশক্তি স্তর আছে 3টা, আর প্রতিটা উপশক্তি স্তরে ইলেকট্রন থাকে 2টা করে, তারপরে পিতে থাকতে হবে সর্বোচ্চ 6টা। যদি 6টা থাকে তাহলে পি শক্তি স্তরটা স্থিতিশীল হয়ে গেল, অথবা যদি 3টা থাকে মানে প্রত্যেকটা যদি একটা থাকে তাহলে সেটাও একটা স্থিতিশীল গঠন হয়ে গেল। ওরকম ডিতে উপশক্তি স্তর আছে 5টা, প্রতিটা উপশক্তি স্তরে ইলেকট্রন থাকে 2টা করে, তারপরে ডিতে সর্বমোট 8টা ইলেকট্রন 10টা ইলেকট্রন থাকতে পারে। 10টা ইলেকট্রন যদি থাকে তাহলে ডি শক্তি স্তরটা তাহলে স্থিতিশীল হয়ে গেল। অথবা যদি ডিতে যদি 5টা করে ইলেকট্রন 5টা ইলেকট্রন থাকে, অথবা প্রতিটা যদি একটা একটা করে থাকে, তাহলে সেই গঠনটা হচ্ছে একটা স্থিতিশীল ইলেকট্রন মানে বিন্যাস, মানে সেক্ষেত্রে ওই ওই অরবিটালটা স্থিতিশীল হবে। তো এখানে আমরা নিঃসন্দেহে আমরা এই কথাটা আমরা বলবো যে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস নষ্ট করে একটা ইলেকট্রনকে বের করে নেওয়া স্বাভাবিক অবস্থার সাথে শক্তি একটু বেশি লাগে। যেমন বেরিলিয়াম এবং বোরনের কথা, যে বেরিলিয়াম এবং বোরনের ক্ষেত্রে আমরা কাজ করছি ইলেকট্রনটা আমরা বের করে দেবো, তার মানে আয়ন তৈরি করবো, আয়নীকরণ শক্তি মাত্রা নির্ণয় করবো। তো বেরিলিয়ামের ক্ষেত্রে দেখলাম যে না, এখানে ইলেকট্রন বের করতে গেলে এখানে যে শক্তি স্তরের মধ্যে যে ইলেকট্রন বিন্যাসের যে একটা স্থিতিশীলতা আছে, স্থিতিশীলতার যে বিষয়টা আছে সেই বিষয়টা এখানে বিদ্যমান। তার মানে বেরিলিয়াম থেকে একটা ইলেকট্রন বিন্যাস, একটা ইলেকট্রনকে বের করতে গেলে তার স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস নষ্ট করে বের করতে হবে। আর আমরা তো জানি যে স্থিতিশীলতা নষ্ট করতে গেলে স্বাভাবিকভাবে হয় না, একটু স্পেশালি কিছু করতে হয়, তারপরে এখানে অবশ্যই শক্তিটি বেশি দিতে হবে। আর ব্রনের ক্ষেত্রে এই ইলেকট্রন বিন্যাসটা, ব্রনের যে ইলেকট্রন বিন্যাস, এই ইলেকট্রন বিন্যাসটা আসলে স্থিতিশীল নয়, কারণ এই যে দ্বিতীয় শক্তি স্তরে একটা শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে, বাট পি শক্তি স্তরে ইলেকট্রন দ্বারা এটা আংশিক পূর্ণ। তার মানে এটা হচ্ছে এই পি শক্তি স্তরে এই ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে অস্থিতিশীল। আর অস্থিতিশীল অবস্থা থেকে যখন আমি ইলেকট্রন বের করতে যাব, তখন আমাকে স্পেশালি কিছু করতে হবে, তখন স্বাভাবিকভাবে ইলেকট্রনটা আমরা চাইলে আমরা বের করে দিতে পারবো। তাহলে ব্রন থেকে একটা ইলেকট্রন আমি বের করে দিতে পারছি খুব সহজে, বাট বেরিলিয়াম থেকে একটা ইলেকট্রন বের করতে গেলে আমাকে স্পেশালি ওটা একটু বেশি এনার্জি দিতে হচ্ছে। তাহলে এখানে কেন হলো, এই হলো বিষয়টা হলো মূলত এখানে ইলেকট্রন বিন্যাসের কারণে। এখানে কিন্তু আমরা ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ, আগে যেটা বলেছিলাম আকারের উপরে ভিত্তি করে বলেছিলাম যে আকর্ষণ বেশি হলে ইলেকট্রন বের করতে বেশি শক্তি লাগে, আয়নের শক্তির মানটা বেশি। এখানে কিন্তু এই কথা আমরা এখানে বললাম না, ওটা হলো আরেকটা কারণ, আর এটা হচ্ছে আরো অন্য আরেকটা কারণ যে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। তো তার মানে বেরিলিয়াম স্থিতিশীল, আর ব্রোন থেকে নিতে গেলে শক্তিটা মানে কম লাগবে, আর ওটা স্থিতিশীলের কারণে বা নেওয়ার জন্য মানে হ্যাঁ হ্যাঁ একেবারে বিষয়টা তাই। এখানে এই এই যে অস্থিতিশীল হওয়ার কারণে মানে শক্তিটা কম লাগছে, সেটা একটা তো অবশ্যই ব্যাপার। আর যদি আমি বের করেই দিই ব্রন থেকে একটা ইলেকট্রন, তাহলে কি, তাহলে পিতে ইলেকট্রন থাকলো না, তাহলে তার ইলেকট্রন বিন্যাসটা কেমন হয়ে গেল, তাহলে 1:2 হয়ে গেল না। 1:2 মানে এটা হচ্ছে একটা স্থিতিশীল একটা গঠন। এই জন্য এই যাদের ইলেকট্রন বিন্যাসের মধ্যে অস্থিতিশীলতা রয়ে গেছে, তারাও চায় যে হ্যাঁ একটা ইলেকট্রন যদি চলে যায়, ভাই আমি তো নতুন একটা ভালো একটা গঠন পেয়ে যাবো, একটা স্থিতিশীল একটা অবস্থা পেয়ে যাবো। এটাও তাদের মধ্যে একটা প্রবণতা কাজ করে। এই প্রবণতা কাজ করার জন্য অস্থিতিশীল মৌলের মৌলের শক্তি স্তর থেকে ইলেকট্রন বের করে দেওয়াটা সহজ হয়, বাট স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের সেই শক্তি স্তর থেকে ইলেকট্রন বের করাটা আসলে অতটা সহজ হয় না বলে সেক্ষেত্রে শক্তিটা বেশি লাগে। যেমনটি দেখো নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে, দেখো এখানে অক্সিজেনের পি অরবিটাল ইলেকট্রন আছে 4টা, তার মানে এটা কোনো স্থিতিশীল গঠন নয়, হয় 3টে থাকতে হবে, নাহলে 6টা থাকতে হবে। তাহলে যদি থাকতো তাহলে আমরা বলতে হবে না এটা হচ্ছে স্থিতিশীল। বাট নাইট্রোজেন এখানে দেখো পি অরবিটালটা কিন্তু স্থিতিশীল, এখানে ইলেকট্রন আছে 3টা, যদি পি উপশক্তি স্তর আছে 3টা, তার মানে এখানে একটা থাকবে, তার মানে এই গঠন হচ্ছে স্থিতিশীল। অথবা যদি 6 আছে সেটাও স্থিতিশীল হতো। এই স্থিতিশীল হওয়ার কারণে অক্সিজেন থেকে একটা ইলেকট্রন যত সহজে বের করে দেওয়া যাবে, নাইট্রোজেন থেকে বের করে দেওয়া অতটা সহজ হবে না। বরং এখানে একটা ইলেকট্রন যদি তুমি অক্সিজেন এখান থেকে সরিয়ে দাও, দেখো এই অক্সিজেনটা তখন ইলেকট্রন বিন্যাস কিন্তু স্থিতিশীল হয়ে যাচ্ছে, মানে P3 হয়ে যাচ্ছে। তার মানে অক্সিজেনও চায় যে আমার এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে যায়। এই জন্য অক্সিজেনের আকার একটু নাইট্রোজেনের ছোট হওয়ার পরেও তার আয়নীকরণ শক্তির মানটা কম, আর নাইট্রোজেনের এখানে আকারটা একটু বড় হওয়ার, অক্সিজেনের বড় হওয়ার কারণে তার আয়নীকরণ শক্তির মানটা হচ্ছে বেশি। তো এইভাবে আমরা ব্যাখ্যাগুলো দিতে পারি। তো যাই হোক, টাইম শেষ